আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 15 সদস্যের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংকট উত্তরণে রাতেই ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরতে পারেন বলেও জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ মামুনের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সারা বাংলার ছাত্র নাগরিক তো বটেই, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এবং আন্তর্জাতিক নানা মহল তাকিয়েছিল এই মুহূর্তের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কের প্রায় 6 ঘন্টার বৈঠক বঙ্গভবনে। কখন আসবেন বাংলার ইতিহাস বদলানো ওই বীররা? কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তার সঙ্গী বা হবেন কারা? দিনভর এমন অনেক প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের পর্দায় চোখ কোটি কোটি মানুষের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়করা অবশেষে এলেন। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ক কথা বলেছেন। জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হবেন দেশের বর্তমান অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মূলত আলোচনা করেছে তো 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। যখন স্বাধীন বাংলায় স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, তখনও সারা দেশের জেলা উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজের সব সমন্বয়ক ও ছাত্র জনতার প্রতি আহ্বান, শান্ত হন সবাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে। আমি এটা একটু বলে দেই, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার এসব বিষয়ে আলোচনা চলছে। এটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি। সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন এবং ব্যবসায়ী নেতা একে আজাদ বৈঠকে অংশ নেন। এই হলো সেই বীর তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো। তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। কেউ যেন এই সুযোগে দেশকে ভুল পথে নিতে না পারে, সেজন্য শহর বন্দর, পাড়ায় মহল্লায়
প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেন দেশের মুক্তিকামী ছাত্র নাগরিকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ ও র্যাবের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন AKM শহীদুর রহমান। র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। রাজধানীর পাড়ায় পাড়ায় বাসাবাড়ি ও দোকানে রাতে ব্যাপক লুট ও ছিনতাই হয়েছে। শোরুম ভেঙে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে থানার সেবা। 999-এ ফোন করেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এই সুযোগে দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসা বাড়িতে ঢুকে পড়ে ভয় ভীতি দেখিয়ে ডাকাতি করে। ভীতিকর এই অবস্থায় মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকার হাজারো বাসিন্দার রাত কেটেছে নির্ঘুম। মিজান শাহজাহানের রিপোর্ট। এই রাত ঘুমানোর নয়, পরিবারের সদস্যদের হেফাজতে, জানমালের নিরাপত্তায় জেগে থাকুন। যার যা আছে তাই নিয়ে পাহারায় নেমে পড়ুন। মধ্যরাতে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা দেওয়া হচ্ছিল মোহাম্মদপুরের চন্দিমা হাউজিংয়ে। এর পরপরই স্থানীয় বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তায় বাঁশের লাঠি হাতে নিয়ে বের হয়ে আসেন রাস্তায়। শত শত নারী পুরুষ খুঁজতে থাকেন ছিনতাইকারী ও লুটেরাদের। বিভিন্ন ভবন ও অ্যাপার্টমেন্টের সামনে পাহারাও বসান তারা। সারা রাত জেগে এলাকা নিরাপদ রাখার এই কাজ করেন তারা। শুধু মোহাম্মদপুর নয়, নবীনগর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, আবাসিক এলাকা সহ নগরীর অনেক পাড়া মহল্লায় এমন পরিস্থিতি ছিল ভোর পর্যন্ত। এর আগে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে চাপাতি সহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বাসা বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। অন্তত 20টি বাড়ি লুট করে তারা। মোহাম্মদপুর রিং রোডের বেশ কিছু দোকানও লুট করে। ফলে ওই এলাকার হাজারো ব্যবসায়ী ও বাসিন্দা নির্ঘুম রাত কাটান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর পরিস্থিতি আজ প্রায় স্বাভাবিক। খোলা রয়েছে অফিস, ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে রাস্তার যানবাহন চলাচল কিছুটা কম। সহকর্মী মিজান শাহজাহান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। চলে যাচ্ছি তার কাছে। মিজান, কি অবস্থা দেখছেন আজ রাজপথে, আর কি খবর আছে আপনার কাছে? শান্তা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবকিছুই গতকাল থেকে খোলা। সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে থেকেই খোলা রয়েছে। কিন্তু প্রশাসনিক ভবনে এসে আমি দেখতে পেয়েছি এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য শিক্ষা সতীশচন্দ্র বাসার, এদের তিনজনের কেউই আজকে অফিসে আসেননি। এখানে গুঞ্জন রয়েছে যে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি গৃহীত হলেই এখানে নতুন করে উপাচার্য নিয়োগ দেওয়া হবে, এরকম একটি গুঞ্জন বিশ্ববিদ্যালয়ের যারা স্টাফ রয়েছেন তাদের মধ্যে রয়েছে। আর হল খুলে দেওয়ার যে বিষয়টি রয়েছে, যে আমি বেশ কয়েকটি হলে গিয়েছিলাম, মহসিন হল, সার্জেন জহুরুল হক হল এবং কবি জসিমউদ্দিন হলেও আমি গিয়েছিলাম। এই সমস্ত হলে জানতে পেরেছি যে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা ঢাকার বাইরে ছিলেন তারা আসা শুরু করেছেন, আর ঢাকার আশপাশে যারা ছিলেন তারা এরই মধ্যে হলে উঠে গিয়েছেন। তবে আজকে দুপুর পর্যন্ত হলের ক্যান্টিন চালু হয়নি। শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে সন্ধ্যার ভিতরে হলের ক্যান্টিনের যারা দায়িত্বে রয়েছেন তারা ফিরে আসবেন এবং রাতের খাবার তারা হলে খেতে পারবেন বলে আশা করছেন। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা এই হলগুলোতে অনেক ভাঙচুর হয়েছে, হাঙ্গামা হয়েছে, কোনো কোনো হলে অগ্নিসংযোগ করা হয়েছে, এজন্য সংস্কারের কাজ চলছে, ধোয়া মোছার কাজ চলছে। এগুলো শেষ হলেই হলে একটি
পরিচ্ছন্ন পরিবেশ ফিরে আসবে। তারা আশা করছেন যে বিশ্ববিদ্যালয় থেকে 52 ভাষা আন্দোলন হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল, যেই বটতলা, যেই রাজু ভাস্কর্য, যেই অপরাজেয় বাংলা, যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের মুক্তির আন্দোলনের উজ্জ্বল সাক্ষী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় যেন আর কোনোদিনও কলুষিত না হতে পারে, ছাত্র রাজনীতি নামের যেন এখানে কারো মানহানি করা না হয়, কারো উপরে জবরদস্তি করা না হয়, অন্যায়ভাবে কারো উপরে নিপীড়ন করা না হয়, সেই নিশ্চয়তা তারা এই বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান। সেরকম একটি পরিবেশ তৈরি করার জন্য যা যা করা দরকার তা যেন প্রশাসন করে, সে দাবি তারা জানিয়েছেন। এজন্য তারা প্রথমেই বলছেন যে সমস্ত প্রভোস্ট তাদের হলে এই ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সে সমস্ত প্রভোস্টকে অপসারণ করে নতুন প্রভোস্ট যারা শিক্ষার্থী বান্ধব হবে সেরকম প্রভোস্ট নিয়োগ দিতে হবে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে শান্তা সবশেষ অবস্থা। শাহজাহান, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 6.5 বছর পর কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দণ্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে দলীয় প্রধানের মুক্তির খবরে উল্লাসে মেতে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। সবার প্রত্যাশা শীঘ্রই জনসমক্ষে আসবেন প্রিয় নেত্রী। এদিকে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া এখন মুক্ত। 6.5 বছর পর রাষ্ট্রপতি দণ্ডাদেশ মওকুফ করে বেগম জিয়াকে মুক্তির নির্দেশ দেন। এমন খবরে উল্লাস ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উল্লাস প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা। গুরুতর অসুস্থতা নিয়ে কখনো গুলশানের বাসায়, আবার গভীর রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া, গেল কয়েক বছর ধরে এমনটিই যেন হয়ে উঠেছিল বেগম জিয়ার নিয়তি। দুর্নীতির অভিযোগে 2 বছর কারাবন্দী থাকতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। 2020 সালে করোনা মহামারীর শুরুতে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে বাসায় থাকার অনুমতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই ঈর্ষণীয় জনপ্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার পর 1991, 96 ও 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকায় ছিলেন বেগম জিয়া। প্রায় 40 বছর ধরে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে রাজনৈতিক নানা চড়াই উচ্চাই পেরিয়ে বিএনপিকে শক্ত ভিত তৈরি করে দিয়েছেন বেগম জিয়া। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী SM আশরাফ। চলে যাচ্ছি সেখানে। আশরাফ, সমাবেশের প্রস্তুতি কেমন ওখানে? নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? শান্তা, যেমনটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। এখন যার জন্য অপেক্ষা সে হলো নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন, চারদিক থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনি জানেন যে আসলে এই সমাবেশটি অনেক দিক থেকে ভিন্ন, কারণ 28শে অক্টোবর যে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি, সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারেনি সরকারের নানা দমন পীড়নের কারণে। এরপরে জুলাই মাসেও একটি তারা সমাবেশের ডাক দিয়েছিল, সেটাও তারা করতে পারেনি। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এই বিএনপির নেতাকর্মী যারা আসছেন তারা বলছেন যে স্বাধীনভাবে এই প্রথমবারের মতো তারা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন।
এখানে নেতাকর্মী আসতে শুরু করেছেন, তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে এতদিন যে দমন পীড়ন হয়েছিল তার বিরুদ্ধে আসলে তারাও খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু এখন এই স্বাধীন বাংলাদেশে তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আপনি শুনেছেন যে বিএনপির তারেক রহমান এখানে কথা বলবেন, এবং আমরা যতটুকু শুনতে পেরেছি তার পক্ষ থেকে নানা রকম দিক নির্দেশনা দেওয়া হবে। বিএনপির পরবর্তী কার্যক্রম কি হবে সেই জন্য একটা বিষয় থাকছে। আগামী 3 মাসের মধ্যে যে নির্বাচনের একটি কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো তার বক্তব্য থাকবে, এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি তার একটি দিক নির্দেশনা থাকবে। আপনি জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে অনেক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে। যদিও এখানকার নেতাকর্মীরা বলছেন এর সঙ্গে তারা সম্পৃক্ত নন, এখানে কিছু দুষ্কৃতিকারী জড়িত রয়েছে এবং তারাও এর বিরুদ্ধে। এবং তারেক রহমানের এই বক্তব্য অবশ্যই বিএনপির নেতাকর্মীদেরকে আরও উদ্বুদ্ধ করবে। এখানে আপনি আমার আশেপাশে অনেকগুলো নেতাকর্মী দেখতে পাচ্ছেন। একজনের কাছ থেকে আমি অন্তত শুনতে চাবো যে তাদের এই যে এতদিন পরে যে তারা এখানে আসতে পারলেন সেই বিষয়ে আসলে তারা বিষয়টা কিভাবে দেখছেন, যে আপনি। জি, আসলে আমাদের সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারছি। এর পাশাপাশি আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারছি। এই দেশের 18 কোটি মানুষ তারা সুন্দরভাবে দেশে জীবনযাপন করতে পারবে সেটা নিশ্চিত করতে পারছি। এর চেয়ে বড় বিজয় আমাদের আর কিছু নাই। আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের কাছে ফিরে আসবে, তার চেয়ে বড় আর খুশির সংবাদ আমাদের আর কিছু থাকতে পারে না। আপনি যেমনটা শুনছিলেন আসলে তারেক রহমানের কথা এখানে বলা হচ্ছিল বারবার, এবং আমরা আশা করছি যে এই সমাবেশ থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হবে এবং পরবর্তীতে বিএনপির কার্যক্রম কি হবে সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা এই বিএনপির নয়াপল্টনের অভিযোগের কাছ থেকে সবাই শুনতে পারবেন। যে এই ছিল শান্ত আমার কাছে সবশেষ তথ্য। আশরাফ, ধন্যবাদ আপনাকে। আজ থেকে খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। জরুরি বৈঠক শেষে বিজিএমএ জানিয়েছে বুধবার গার্মেন্ট চালু হবে, কাজ চলবে সব বিভাগে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এর আগে সরকারের সাধারণ ছুটি মেনে 2 দিন কারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদনমুখী কারখানা আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু করা হবে বলে আশাবাদী রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ী নেতারা। সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। বিভিন্ন গার্মেন্টস কারখানার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ঢাকা ইপিজেড এর নির্বাহী পরিচালক আহসান কবির জানান, 2টি ইপিজেড এর সব প্রতিষ্ঠান চালু হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারি বেসরকারি অফিসে চলছে স্বাভাবিক কাজকর্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল খুলে দিলেও দূরপাল্লার পরিবহন স্বাভাবিক না হওয়ায় এখনো সব শিক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত হতে পারেনি। আন্তর্জাতিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। গত 31 জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনওয়ার। 61 বয়সী সিনওয়ারকে 7 অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনওয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বে রয়েছেন। ফিলিস্তিনিকে নেতৃত্বশূন্য করতে তাকে হত্যা করাও ইসরায়েলের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।